বলি তাহলে বলবো সেক্সুয়াল ডিজায়ার ছিল তোমার এতটাই, সে যেটা নাকি উনি স্যাটিসফাই করতে পারতেন না তোমায়, সেই কারণে নাকি উৎসব মুখার্জি মানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। না, এটা আমার সাথে লেভেলে মানে আই এম রিয়েলি রিয়েলি শকড। আমাদের বিয়ে হয়েছে 21শে ফেব্রুয়ারি, তার 3 বছর আগে থেকে আমি উৎসব মুখার্জিকে চিনি। জেনে শুনে আমি এরকম একটা লোককে বিয়ে করবো কেন? এটা এই কথার কোনো মানে এটা আমাকে বলতে হচ্ছে নিজের মুখে। আমার এটা মানে খুবই আমার আপব্রিঙ্গিং, আমার সংস্কার, আমার ফ্যামিলি, আমার মানে সব কিছুর কথা মাথায় রেখে আমার এটা বলতে খুব খারাপ লাগছে। আমি শুনলাম আমরা প্রচণ্ড রকমের প্রেম করতে ভালোবাসি, দুজনেই ভীষণ একটুখানি বুঝতেই পারছো ক্রিয়েটিভ, এবং তোমরা যদি আমাদের প্রমাণ চাও বাড়ির 4 দেওয়ালের মধ্যে নেই না দিতে চাই, তবে এত রকম কথা হচ্ছে এইখানে যারা থাকেন বা আমার বাড়িতে যিনি কাজ করেন তারা বলতে পারবে প্রেমেরই মানে কী পর্যায়ে যায়। এবং আমি আমার জীবনে কখনো একটা লিখবো বলে একটা ভাষা ভাষা চোখ নিয়ে দিকশূন্যপুরের দিকে চলে যাচ্ছি, আমি চলে গেলাম এবং সে ফিরে এলাম, এই রোমান্টিসিজম আমার জীবনে কখনো ঘটেনি। এই আইডিয়াটা ভালো লেগেছে, কারণ আমিও লিখি। তো এবার থেকে যদি এরকম যদি আমাদের মনে আমাদের একটা ক্রিয়েটার্স ব্লক হচ্ছে না, এবারে হলে দুজনে একসাথে, কেউ খুঁজবে না আমাদের। খোঁজ পাওয়া গেল উৎসব মুখার্জির, কোথায় গেছিলেন, কি সমস্যা হয়েছিল, সবটা নিয়ে আজকে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন উৎসব মুখার্জির সঙ্গে তার স্ত্রী মৌপিয়া ব্যানার্জি। তোমাদের দুজনকে কেটিভি বাংলায় স্বাগত। শুরুতেই বলো যে 24 দিন নিখোঁজ ছিলে, আমরা দেখেছি যে মৌপিয়াদি কিভাবে তোমাকে খুঁজে বেরিয়েছে, কি হয়েছিল এক্স্যাক্টলি, যদি একটু ভাগ করে। প্রথমত হচ্ছে যে এই 24 দিন আমি নিখোঁজ থাকার ফলে ও যে ট্রমা এবং মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে গেছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। এছাড়াও আমার বন্ধুবান্ধব, তোমরা মিডিয়ার লোকজন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং সোশ্যাল মিডিয়ায় অগণিত মানুষ যারা হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ আমায় চিনতেন, কেউ কেউ চিনতেন না, তাদের মধ্যেও একটা সাংঘাতিক উদ্বেগ, একটা ওয়ারি, একটা কনসার্ন যে তৈরি হয়েছিল। এবার এই পরিস্থিতিটা তৈরি হওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। এরকম কোনো পরিস্থিতিতে সবাইকে ফেলার কোনো ইন্টেনশন আমার অ্যাকচুয়ালি ছিল না। এবার যদি তুমি আমাকে বলো যে কি ঘটেছিল, তাহলে এটার শুরুটা আমাকে বেশ কিছু বছর আগে থেকে শুরু করতে হবে। যে মৌপিয়াই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিল এবং গত অক্টোবর 2025-এ আমিও একটা এটা নিয়ে একটা ভিডিও মেসেজ পোস্ট করেছিলাম যে 2019-20 এই রকম সময় থেকে আমি কন্টিনিউয়াসলি একটা সাইবার অ্যাটাকের শিকার, যেটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, আইএমডিবি এবং অনলাইন অন্যান্য কিছু প্ল্যাটফর্মেতে এই ক্যাটেগরিক্যালি এই অ্যাটাকটা হয়ে এসেছে বছরের পর বছর ধরে। এবং তার মূল ভিত্তিটা হচ্ছে আমার যে কোনো মহিলা বন্ধু বা মহিলা সহকর্মী, তিনি অভিনেত্রী হতে পারেন, টেকনিক্যাল পার্সন হতে পারেন, তার সঙ্গে আমার কোনো রকমের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায়, হয়তো তার পুরনো ছবি বা আমি কোনো একটা প্রিমিয়ারে গেলাম সেখানকার ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এলেই সেই পার্টিকুলার ছবিটাকে টার্গেট করে সেখানে কুৎসিত কদর্য টাইপের মন্তব্য, কতগুলো মিথ্যে কথার ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা লেখা। এবং এরকমও হয়েছে যে এরকম একটা গ্রুপ ছবি, সেই গ্রুপ ছবিতে আমাকে এবং আমার কোনো একজন মহিলা সহকর্মী, যে এত আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে আমরা, সেখান থেকে আলাদা করে এই দুটো ছবিকে তুলে নিয়ে সেটাকে কনসাইজ করে মানে একটা আলাদা সেপারেট ছবি তৈরি করে এই আক্রমণ। এবার সেই সময় আমি পুলিশের কাছেও গেছিলাম, কিন্তু ঠিক সেইভাবে কোনো সুরাহা হয়নি। এইবার এইটা দিনের পর দিন হতে 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 এক ধরনের সোশ্যাল শেম, এক ধরনের পার্সোনাল লেভেলে হিউমিলিয়েশান, এই যে অ্যাসল্টের যে ফিলিংটা, অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এরকম একটা জিনিস যদি ঘটে সেক্ষেত্রে আমার বন্ধুবান্ধব, সহকর্মী অনেকের সঙ্গেই আমার এক ধরনের মনোমালিন্য হয়েছে। এবার আমি এক্সপ্লেন করতে পারিনি এই পুরো জিনিসটা। এবার এটা করতে করতে আমার মধ্যে একটা ভীষণ মানসিক চাপ তৈরি হতে আরম্ভ করলো
এবং সেই চাপটা থেকে যেটা হলো যে আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে আরম্ভ করলাম সমস্ত কিছু থেকে। আমি আইসোলেট করতে আরম্ভ করলাম, কারণ আমি কোনো পার্টিতে যেতাম না, আমি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতাম না, আমি কোনো ফিল্মের প্রিমিয়ারে যেতাম না, মানে যে কোনো জায়গায়, ইভেন বন্ধুদের আড্ডাতেও যেতাম না। যে কোনো জায়গায় গেলে যেখানে ছবি উঠতে পারে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে পারে, আমি সেই সমস্ত জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিতে, সরিয়ে নিতে দিয়ে একটা কমপ্লিটলি কুকুন, একটা প্রেশার কুকার সিচুয়েশানে। এবং যেটা হয়েছিল যে এরকম একটা সিচুয়েশানে, এই সিচুয়েশানটা আমি কারোর সঙ্গে অ্যাজ শেয়ার করতে পারিনি। সো আমি পুরোটা নিজে অ্যাবজর্ব করতে আরম্ভ করি। অ্যাবজর্ব করতে 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 মানসিকভাবে একটা স্ট্রেস বাড়তে থাকে একটা। এবং আমি তখন একটা পরের দিকে যেটা হলো যে আমার ধরো যদি কোনো একটা কাজ আসতো রিলিজ করবে, সেখানেও এই ধরনের হঠাৎ এসে এ ধরনের অ্যাটাক হতে আরম্ভ করলো। তো তখন আমি নতুন কোনো কাজ পাওয়ার যে উদ্যোগ, যে তাগিদ, যে পিচ করা, যে যাওয়া, সেইগুলো থেকেও নিজেকে বিরত রাখতে আরম্ভ করলাম। আমি নিজেকে পুরোটা একটা পুরো শেলের মধ্যে গুটিয়ে নিতে আরম্ভ করলাম। এবার এটা করতে করতে গত বছর 2025 হচ্ছে একটা খুব মর্মান্তিক বছর আমার জন্য। কারণ মাত্র 4.5 মাসের ব্যবধানে প্রথমে মে মাসে আমার মা এবং তারপর সেপ্টেম্বরে আমার বাবা মারা যান। এবং আমি এখানে বলে রাখি যে আমার মা যখন টাটা মেডিকেল সেন্টারে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে শেষ লড়াই লড়ছেন, শি ওয়াজ অলমোস্ট ইন আ ডেথ বেড, সেই সময়েও এই অ্যাটাক হয়েছে, সেই সময়েও এই ট্রোল হয়েছে। এবং এই ট্রোলগুলো এবং অ্যাটাকগুলো হচ্ছে মূলত ফেক অ্যাকাউন্ট বা কিছু অ্যাকাউন্ট যেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে যেটা সদ্য খোলা হয়েছে, সেখানে কোনো ফ্রেন্ড নেই, ছবি নেই, ইনফরমেশান নেই। সেখান থেকে আস্তে আস্তে যেটা হলো যে এই আক্রমণের মানে পরিধিটা বাড়তে আরম্ভ করলো। তখন এই ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়ে সেখান থেকে বিভিন্ন রকমের কুৎসিত পোস্ট হতে আরম্ভ করলো। সো গত বছর যখন এই রকম পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে বাবা চলে যাওয়ার পরে, মা এবং বাবা দুজনেই চলে যাওয়ার পরে, ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর দিন বা তার পর দিন থেকেও আবার এরকম ধরনের একটা অ্যাটাক হতে আরম্ভ করেছিল। সো এই সময় আমি যে একটা স্বাভাবিক মানুষ হিসাবে বেঁচে রইলাম, সেটা অল থ্যাঙ্কস টু হার। মানে এভরিথিং, মানে এভরি বিট অফ ইট আই ও ইট টু হার। মৌপিয়া যেভাবে আপ্রাণ এবং অক্লান্তভাবে চেষ্টা করে আমাকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করলো, যে আমাকেও যে আবার ফিরে আসতে হবে, একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, আমাকেও কাজ করতে হবে। বিকজ সব কিছু মিলিয়ে আমার জন্য একটা ভীষণ ডেভাস্টেটিং অবস্থা তখন ছিল। এবার সেই মৌপিয়ার হাত ধরে খানিকটা একটু 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 করে আমি একটা স্বাভাবিক পথে সুস্থ জায়গায় আসতে আরম্ভ করলাম মানসিকভাবে। এবং আমি নতুন কাজ করতে শুরু করলাম এবং আমাদের সম্পর্কটা একটা সুন্দর এবং আনন্দময় পরিণতি পেল হচ্ছে এই বছরের 21শে ফেব্রুয়ারি উই গট ম্যারেড। এইবার এই এবং এই যে এন্টায়ার সাইবার অ্যাটাকের ব্যাপার, যেটা যে দীর্ঘদিন ধরে চলছে এবং যেটা আমাকে অত্যন্ত স্ট্রেসফুল করে রেখেছে, সেটা আমি আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব তাদের সঙ্গেও আলাদা করে কথা বলেছিলাম, তারা জানতো। এবার আমাদের বিয়ের পর থেকে এটা একটা অন্য মাত্রা ধারণ করলো, মানে একটা অন্য ডাইমেনশনে গেল। এবং তখন যেটা হলো যে আক্রমণের টার্গেটটা, আক্রমণের যে অভিমুখটা, সেটা আমার থেকে মৌপিয়ার দিকে শিফট করে গেল। এবার পুরোটাই ওর ওপর আক্রমণ, অজস্র মিথ্যে কথা, অজস্র মিথ্যে অভিযোগ এবং কুৎসিত ভাষা, কদর্য টাইপের রুচির জায়গা থেকে ওকে আক্রমণ করতে আরম্ভ করা হলো। এবং ওর কিছু ঘনিষ্ঠ মানুষকেও এটা থেকে স্পেয়ার করা হলো না। এইটা আমার মধ্যে, আমরা তখন আবার নতুন করে পুলিশের কাছে গেলাম, নতুন করে পুলিশের কাছে পুরো জিনিসটা রিপোর্ট করলাম। পুলিশ ইনভেস্টিগেট করতে আরম্ভ করলো। ইনফ্যাক্ট এই সময় আমার নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা নামটা আমার ছবি এবং সেখানে দুজনেরই ছবি ছিল। ইনফ্যাক্ট পরবর্তীকালে আমাদের দুজনেরই ছবি ছিল, সেইখান থেকে
যাচ্ছে তাই সব জিনিসপত্র লেখা হচ্ছিল, সেটা পুলিশ উদ্যোগী একটা ভূমিকা নিয়ে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বন্ধ করতে পেরেছে। কিন্তু এরকম আরও অনেকগুলো জায়গা রয়ে গেছে। এবার সমস্যাটা হলো যে এই স্ট্রেসটা আমার একটা মারাত্মক আকার ধারণ করলো, এবং আমার প্রতি মুহূর্তে যে সেটা তুমি গিল্ট বলো, এবং আরেকটা জিনিস ছিল যে বিভিন্ন জায়গাতে এক ধরনের থ্রেট ছিল, কিছু কিছু সময় ক্রিপ্টিকভাবে এবং কিছু কিছু সময় খুব অবভিয়াসভাবে, যে আমাদের ব্যক্তিগত সম্পর্কটাকে একদম শেষ করে দেওয়া হবে। এবার আমার মধ্যে একটা মারাত্মক প্রেশার তৈরি হতে আরম্ভ করলো যে যে এই একেবারে আমার জন্য শি হ্যাজ বিন টার্গেটেড অ্যান্ড শি হ্যাজ টু গো থ্রু দিস অর্ডিল। এটা তো ডিজার্ভ করে না। এটা যে কন্টিনিউয়াসলি ওকে করা হচ্ছে, ওর যে লাঞ্ছনাটা, ওর যে সেন্স অফ ডেঞ্জারটা, ওর যে অপমানটা, অ্যাসল্টটা, এটা তো কোনোভাবেই ও মানে ওর 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 প্রাপ্য নয়, ওর হওয়ার কথা নয়। এই চাপটা, এই প্রেশারটা, এই স্ট্রেসটা থেকেই হয়তো আমি জানি না, এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে বা পৌঁছেছিলাম। সেখান থেকে আসবো, তুমি 24 দিন তোমাকে আমরা দেখেছি থানায় যেতে, এফআইআর করতে, মানে ডায়েরি করতে। যখন খোঁজটা পেলে সেই সময়টার যদি একটুখানি ফিলিংটা শেয়ার করো। খুব ডিফিকাল্ট, মানে আমি একটা 24 দিন কীরকমভাবে ঘোরের মধ্যে কাটিয়েছি, এখন যখন পিছন ফিরে দেখি আমি নিজেই বুঝতে পারি না কীভাবে কাটিয়েছি। এক একটা দিন রাত কীভাবে কেটেছে আমি খুব যদি ডিসক্রাইব করতে বলো আমার মাথা তো, মানে একটা ঘোরে ছিলাম। আমি শুধু জানতাম উৎসবকে পেতে হবে, ব্যাস এইটা নিয়েই চলছিলাম। এইবারে এবার কারণ তো অনেক কিছু। এবার দেখো, যখন একটা মানুষ হঠাৎ করে আসে না, প্রথম যেটা আমরা ভাবি সেটা হচ্ছে একটা কোনো নেশা। এবং প্রথম 3-4-5 দিন আমি একটা ভয়ঙ্কর ভয়ে ছিলাম, কারণ ও দেখো ব্যাংকে গেছে, কত টাকা তুলেছে আমি জানি না, তারপরে আর কি কি ইত্যাদি গয়নাগাটি ইত্যাদি আমি জানি না, রাস্তা খুব খারাপভাবে ক্রস করে, এই যে পুরো ব্যাপারটা আর কি, মানে আমার একটা সবচেয়ে বেশি ট্রমাটিক আছে প্রথম 4-5 দিন, যখন আমি বুঝতে পারছি না কী হতে পারে। এরপরে আস্তে আস্তে যত দিন গেছে আমি নানা রকমভাবে বোঝার চেষ্টা করেছি কী হতে পারে। আমার একটা জিনিসই মনে হচ্ছিলো, তুমি যদি সমস্যা বলো, আমাদের জীবনে ওই সাইবার অ্যাটাকটাই একটা সমস্যা। এবারে এই সমস্যাটা এইবার আমি বলতে শুরু করলাম, কারণ আমি অনেক ভেবে দেখলাম যে এটা আর কি হতে পারে। এটা একটা হতে পারে, এবং এটা যথেষ্ট, মানে যথেষ্ট গুরুতর একটা সমস্যা। আইএমডিবিতে ঢুকে যদি তোমার সম্বন্ধে খারাপ কথা লেখা হয়, তো বম্বে থেকে আমি যে কোনো জায়গা থেকে কাজ করার আগে তাহলে দুবার ভাববে। বা তোমার একটা সাধারণ, ধরো একটা ফিল্মের একটা ক্লিপ, ঠিক আছে, সেইটাকে তুলে নিয়ে গিয়ে কদর্য ভাষায় লেখা হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজের জগতে ইম্প্যাক্ট ফেলেছে এবং ফেলবে। আমি সেই সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে যখন যাচ্ছি, সেই বন্ধু আমাকে ফোন করেন, করে আমাকে বলেন ভাবো কী হয়েছে। তখনও কিন্তু প্রথম চিন্তাটা খুব খারাপ এসেছিল। আমি প্রায় একটা জ্ঞান হারানোর জায়গায় চলে যাচ্ছিলাম। তারপর উনি বলেন ও এখানে এসেছে। এই পুরো ব্যাপারটা তখন আমার মাথার মধ্যে সিঙ্ক ইন করছে না। আমি খুব মেকানিক্যালি কোয়েশ্চেন করতে শুরু করেছি যে কবে এলো, আজকে সকালে, আচ্ছা কোথায় গেছিলো। আমি বলছি আমার মাথাটার মধ্যে নানা কিছু হচ্ছে, আমি এক্স্যাক্টলি কী হচ্ছে বুঝতে পারবো না। কিছুক্ষণ পরে একটা সেন্স অফ রিলিফ, কেন ও যেখানে গিয়েছিলো আমি জানি অ্যাটলিস্ট ওখানে সেফ, এই একটা সেন্স অফ রিলিফ হলো। ততক্ষণে আমি প্রায় থানায় পৌঁছে গেছি। আমি ঢুকতেই ওনারা বললেন ও আপনি খবর পেয়ে এসছেন না, ওই জন্য মুখের চেহারাটা বদলে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ, মানে আমি জাস্ট শুনলাম। তখন বললাম আমাদের এক্ষুনি কলটা করতে হবে। তো আমরা ওই ভদ্রলোককে কল করলাম, ওর সাথে কথা বললাম, বললাম আমি আসছি, বলে এসব। পুলিশ বললো আপনি এক্ষুনি বেরিয়ে যান। মানে এবার সেই দিনকে আমার মানে এখানে টিকিট জোগাড় করা, 4টে লোকের সাথে কথা বলা, এই পুরো ব্যাপারটা পড়তে পড়তে আমি দেখলাম আমি বেরোতে গেলে পরের দিন ভোরবেলা বেরোতে হবে। বাট ওই যে রাতে আমি হয়তো ঘন্টা 2 ঘুমিয়েছি, এই 24 দিনে হয়তো আমি ঘুমিয়েছি ওই রাতটা। সেখান থেকে আসবো যে ভিকটিমাইজ সে কিন্তু একটা মহিলাকেই হতে হচ্ছে। নিখোঁজ হয়েছিল উৎসব মুখার্জি, কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক বিষয় কিন্তু তোমার দিকে গিয়েছে। প্রথম যেটা গিয়েছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা সাংসারিক কোনো সমস্যা ছিল, এবং যেটা বারংবার উঠে এসেছে সেটা হচ্ছে
তোমার নাকি এমন কিছু ডিজায়ার্স ছিল যেটা উনি তোমাকে স্যাটিসফাই করতে পারতেন না, সেই কারণে নাকি, হ্যাঁ সেই কারণে নাকি উৎসব মুখার্জি বাধ্য হয়েছে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবে? না, প্রথমত হচ্ছে যে আমি যদি এটা আরেকটু খুলে বলি তাহলে বলবো সেক্সুয়াল ডিজায়ার ছিল তোমার এতটাই, সেই যেটা নাকি উনি স্যাটিসফাই করতে পারতেন না তোমায়, সেই কারণে নাকি উৎসব মুখার্জি মানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। না, এটা আমার সাথে এত পার্সোনাল লেভেলে, মানে আই এম রিয়েলি রিয়েলি শকড এই পুরো ব্যাপারটা। তো আমি এবার বলছি যে দেখো আমি ওর ফোনটা আমার কাছে ছিল, সেজন্য ও যখন এলো না, আমার প্রথম যে চিন্তাটা, এক তো আমাকে অবভিয়াসলি আমি পুলিশের কাছে যাব, পরের যে চিন্তাটা হলো যে ওর তাহলে ওর যে বন্ধু বান্ধব যা আত্মীয় স্বজন, তো ওর ফেসবুকটা সবাই আমার সাথে নেই, মানে আমার ফেসবুকের ফ্রেন্ডস লিস্টে নেই, ওর সাথে তো আছে। তো আমি যদি ওখানে দিয়ে একসাথে আমি অনেকে অ্যাপ্রোচ করতে পারি, এটা করাতে আমাকে কেউ কেউ আমার উপর আপসেট হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল একটা একটা খুব স্ট্রং মিডিয়াম যেখান থেকে আমি লোককে জানাতে পারি আমি বিপদে আছি, আমার সাহায্য চাই, সেই হিসেবে আমি ফেসবুককে পোস্টটা করি। সেখান থেকে বন্ধুবান্ধবরা সাহায্য করতে আসেন, আত্মীয় স্বজন, এবং তারা বলেন তুমি যদি এটাকে পাবলিক না করে দাও তাহলে তো আমরা ফরওয়ার্ড করবো কী করে। সেই সূত্রে আমি গিয়ে পাবলিক করি, সেইখান থেকে মিডিয়া জানতে পারে, সেখান থেকে মিডিয়া যখন আমার কাছে আসে আমাকে বলা হয় যাস না মিডিয়ার কাছে। এবং কিছুক্ষণের জন্য আমিও একটা ডিলেমার মধ্যে ছিলাম, আমার কী করণীয়। তখন আমাকে মিডিয়া, মানে আমি এটাও কিছু বন্ধু বান্ধব বলতে বললেন যে মিডিয়াতে থাকলে এটা একটা একটা কী বলবো, একটা চাপ থাকবে, ওকে খুঁজে বার করো সাধারণ মানুষের থেকে বেশি। শুধুমাত্র সেই আইডিয়া থেকে আমি মিডিয়ার সামনে দাঁড়িয়েছি এবং কাউকে ফেরাইনি, যে যখন যা চেয়েছে আমি একান্ত যতটা অনেস্ট আনসার দেবো আমাকে সম্ভব, যা আমি জানি সব কিছু বলেছি। এইটা যে আমি বলছিলাম এটার মধ্যে আমার কোনো টিআরপি বাড়ানো, প্রপাগেশন করার অবস্থায় আমি ছিলাম না। সুতরাং তোমরা কি অ্যাকচুয়ালি পোস্ট করছিল আমি কিন্তু দেখছিলাম না, আমি শুধু ওকে খুঁজছিলাম। আমার অনেকে বলছে তুই কি কমেন্টস দেখছিস, আমি কমেন্টস দেখিনি। এই যে তোমরা মানে আজকেও তোমরা যখন গিয়ে এটা পোস্ট করবে বিশ্বাস করো আমি কমেন্ট দেখবো না, কারণ কিছু মানুষ এত অদ্ভুত, মানে আমি জানি না তাদের জীবনের কী ক্রাইসিস, কীভাবে জীবনটাকে দেখে, কেন তারা এমনভাবে জাজমেন্ট করে, তাদের জীবনে কি এটা হয়েছে, হঠাৎ করে যদি এটা হয়ে থাকে সেই যে মানুষগুলোর কি অবস্থা হয়। কিছু মানুষ, আবার বহু সংখ্যক মানুষ প্রচণ্ড সাপোর্ট দিয়েছে, প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, আই এম ওভারওয়েলমড। আর সেকেন্ডলি আমি তোমাকে বলছি যে তুমি যে সরাসরি যেহেতু প্রশ্নটা করলে, যে তুমি যে থিওরিটার কথা বললে, প্রথমত হচ্ছে যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তুমি প্রফেশনাল কারণে এক নম্বর, এবং দ্বিতীয়ত হচ্ছে হয়তো তুমিও জানো না যে এই থিওরিটার রুটটা কি। তুমি কি জানো? তুমি কি আমাকে বলতে পারবে যে দিস পারসন, এই লোকটা আমাকে বলেছে? তুমি যার কথাই বলবে সে বলবে যে আমি এরকম শুনেছি। হ্যাঁ, আমার এই আমি এটাও বলছি, এটা তোমার বন্ধু বান্ধবের সার্কেল থেকেই, তোমার ঘনিষ্ঠ সার্কেল থেকেই শোনা আমাদের, যে তোমার ওয়াইফের নাকি সেক্সুয়াল ডিজায়ারটা অনেক ছিল যেটা তুমি মেটাতে পারতে না, সেই কারণে নাকি তুমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছো। এই বিষয়ে তুমি কি বলতে চাইবে? না, এটা এবার এবার তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই কারণে প্রথমত এইটা একটা পাবলিক স্পেসেতে আলোচনা করাটাই একেবারেই মানে অনুচিত। এবং এটা তুমি আমাকে বলো যে এইটা যদি দুটো মানুষের মধ্যে সত্যিই সমস্যা থেকে থাকে, তার জন্য কেউ 24 দিন মানে হয়ে যায়, মানে তার তো সেটাকে সর্ট করার তো মানে 100টা উপায় আছে, এবং সেটা প্রাইভেট স্পেসে থেকে, সে মানে সেই প্রাইভেসির মধ্যে থেকে। সো এবার মুশকিলটা হলো যে, আবার আমি যেটা বললাম, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কিন্তু একটা নাম বলতে পারবে না যে এই লোকটা বলেছে। এবারে তোমরাও তোমাদের সাংবাদিকতার জায়গা থেকে তোমাদেরও বহু ক্ষেত্রেই তো যেমন সূত্রের খবর বলতে হয়। হ্যাঁ, এবার যদি সেইভাবে জিজ্ঞেস করা যায় যে সেই সূত্রটা কী, তাহলে তো তুমি সেই সূত্র কখনো ডিসক্লোজ করবে না। প্রসঙ্গটা উঠলো আমাকে এটা বলতেই হচ্ছে যে আমাদের বিয়ে হয়েছে 21শে ফেব্রুয়ারি, তার 1.5 বছর আগে থেকে আমি উৎসব মুখার্জিকে চিনি, জেনে শুনে আমি এরকম একটা লোককে বিয়ে করবো কেন? এটা এই কথার কোনো, মানে এটা আমাকে মানে বলতে এটা হচ্ছে তো নিজের মুখে, আমার নিজে, খুব, হ্যাঁ, এটা মানে খুবই আমার আপব্রিঙ্গিং, আমার সংস্কার, আমার ফ্যামিলি, আমার মানে সব কিছুর কথা মাথায় রেখে আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে মানুষ এইভাবেও ভাবতে পারে। এরা এভাবে যারা ভাবতে পারে আমি একটুকুই বলবো তারা জীবন সম্বন্ধে কিচ্ছু জানে না,
তারা জানে না অ্যাকচুয়াল জীবনে কি হতে পারে। এবং এই প্রসঙ্গে আমি অনেক বলি, অনেক রকমের কথা আমার কানেও আসছিল বিভিন্ন, যে ওসব প্রচুর টাকা ধার করে পালিয়ে গেছে। আমি আচ্ছা, আসতাম পরে। আর আমি বলছি, তারপরে শুনলাম যে একটা কি বলো, ওই এত এত টাকা, এত লক্ষ টাকার গয়না, এত লক্ষ টাকার জিনিস কি ও নিতে গেছিল, মানে এইগুলোর কোনোটার, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, কোনো বেস নেই। এগুলো চাইনিজ উইসপার ছাড়া আর কিছু নয়। আর দেখো, সেকেন্ডলি হচ্ছে যে যেটা আমি তোমাকে বললাম যে দুটো মানুষের প্রাইভেট স্পেসে সেক্সুয়ালিটি সেরকম একটা জায়গা। এবার সেই জায়গাটা নিয়ে মানে আমার কিন্তু কথা বলতে কোনো অসুবিধে নেই। প্রবলেমটা হচ্ছে যে এই জায়গাতে আসবে কেন, এটা তো সেই দুটো লোকই নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে ডিল করে নেবে, সেই দুটো লোকই এইটা নিয়ে আর আর সত্যি কি মানে এটা এটা কোনোদিন সম্ভব? আর এটা কি, এটা মানে ব্যাপারটা কি, মানে তারপরে ও 24 দিন থাকবে না তো তাতে কি হবে, মানে আমি মানে কিচ্ছু কি হবে? বুঝতে পারছি না। আই এম ম্যারিড, আই এম অফিশিয়ালি ম্যারিড। আমাদের কাছেও কথাগুলো অদ্ভুত, ওই জন্যই আমি আজকে সরাসরি জিজ্ঞাসা হ্যাঁ, করলাম। ভালো করেছে, বাট এটা না, খুব শকিং, মানে এটা এটা আমি শুনিনি, এটা আমি প্রথম শুনলাম। এটা আমিও প্রথম আরেকটা শুনলাম। কথা শুনতে, মানে আমি বারবার শুনছিলাম যে ওনাকে কোনো বন্ধু, আমাকে কনফিডেন্টলি সবাই বলছিল ও কোনো একটা বন্ধুর কাছে আছে। তখন আমার প্রশ্ন ছিল যে এবার আমি একটা সময় কিন্তু এত সবাই মিলে বলতে শুরু করলো, আমি পুরো কনফিউজড। আমি প্রত্যেকটা ফেসবুক পোস্ট ভালো করে পড়তে শুরু করলাম যে কোন বন্ধু, কে হতে পারে। একটা এদিক থেকে ওদিক পোস্ট হচ্ছে, আমি পুলিশকে জানাচ্ছি, আচ্ছা এ কী হতে পারে, আচ্ছা এ কী হতে পারে। এই যে পুরো টেনশনটা তৈরি হলো, এটা পুরোটাই কানফিস গুজব, কিছু কারোর কাছেও ছিল না। এবার কারোর কাছে তারপরে ছিলাম না এবং কেউ জানতো না। তারপরেও একটা গুজব হলো যে কি কোনো, এটা আমি একটা জায়গা থেকে শুনলাম, কোনো বিদেশিনী হ্যানা ত্যানা, মানে এগুলোর, মানে আমি সিরিয়াসলি, আমার যদি সম্ভব হতো আমি একদম রুট লেভেলে গিয়ে জিজ্ঞেস করতাম, ভাই কার এত উর্বর মস্তিষ্ক। অথচ যেটা নিয়ে কথা বলার ওর বন্ধু বান্ধবদের খুব দরকার ছিল, যেটা নিয়ে ও বারবার বলে আসছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। আমি এটা লাস্টে, মানে একজন খবরের কাগজে এই খবরটা বেরোলো, আরেকটা চেষ্টা হচ্ছিল এটার মাঝখানে, সেটাও আমি বুঝতে পারছিলাম। দুটো চেষ্টা হচ্ছিল, আমি একদম বুঝতে পারছি। একটা হচ্ছে আমাকে টার্গেট করা, যে দোষটা আমার, সেটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল, যে যাই হয়ে যাক বউয়ের দোষ, ঠিক আছে, এটা হচ্ছিল। এবং যারা খুব ঘনিষ্ঠ বন্ধু, যাদেরকে আমি বন্ধু বলে ভাবতাম, সেই মহল থেকে হচ্ছিল। আবার সেই মহল থেকেও কেউ কেউ রুখে দাঁড়াচ্ছিল যে এটা হবে না, বউকে টার্গেট করা যাবে না। এই দুটোই হচ্ছিল, কিন্তু টার্গেট হচ্ছিলাম এটা আমি বুঝতে পারছিলাম। আর একটা বিষয় যেটা শোনা গিয়েছিল যে তুমি যদি লেখো, লিখতে ভালোবাসো, এই জন্য বিভিন্ন সময় নাকি তুমি এরকম মানে মানে হারিয়ে যাও, মানে নিজের মতো কোথাও একটা চলে যাও, সেখান থেকে সেই জায়গাটাকে অবজার্ভ করে কিছু একটা হয়তো ভাবতে ভাবতে তুমি চলে গেছো, মানে কিছু একটা যে মানে অজান্তেই হয়তো তুমি সেই দিকে হাঁটা লাগিয়েছো, আবার তুমি ফিরেও আসবে। এই কথাটাও আমাদের মানে কাছ অব্দি কান অব্দি এসেছিল। এটা নিয়ে কি বলতে? লেখক, শিল্পী, তার সঙ্গে এক ধরনের রোম্যান্টিসিজম সবসময় থাকে। আমি অনেক আমাদের বাংলারই অনেক কবি সাহিত্যিকদের কথা বলতে পারি যে তারা এরকম অনেক লেজেন্ড আছে যে বাজার করতে বেরিয়ে তিনি চলে গেলেন এবং 7 দিন পরে ফিরলেন। কিন্তু আমার প্রথমত ওই পর্যায়ের শিল্পী হওয়া আমার হয়নি। দ্বিতীয়ত এইরকম একটা জীবন অ্যাফোর্ড করা, এটাও আমার হয়নি। যে তুমি যেটা বলছো যে সব সময় মনে হয় নতুন কিছু লিখতে গেলে যে আচ্ছা এটা কি একটা রিট্রিট করে একটা বাইরে কোথাও গিয়ে লেখা যায় কি না। কিন্তু আমরা এখানে যে ধরনের মানে কনটেক্সটে কাজ করি, সেখানে যা বাজেট, সেখানে যা সময়, সেই সবেতে কিন্তু এই জিনিসগুলো করার কোনো রকম কোনো স্কোপ নেই। এবং আমি আমার জীবনে কখনো একটা লিখবো বলে একটা ভাষা ভাষা চোখ নিয়ে দিকশূন্যপুরের দিকে চলে যাচ্ছি, আমি চলে গেলাম এবং সে ফিরে এলাম, এই রোমান্টিসিজম আমার জীবনে কখনো কিন্তু আমার ঘটেনি। এই আইডিয়াটা ভালো লেগেছে, কারণ আমিও লিখি। তো এবার থেকে যদি এরকম, যদি আমাদের মনে আমাদের একটা ক্রিয়েটার্স ব্লক হচ্ছে না, এবারে হলে দুজনে একসাথে, কেউ খুঁজবে না আমাদের, মানে ক্রিয়েটার্স হয় না, ব্লক একটা তৈরি হচ্ছে যে আর এরপরে লিখতে পারছি না, এটা নিয়ে আমরা বহু আলোচনা করি যে এবার কি লিখবো, এটা হচ্ছে না, এইটা ভালো, এটা বেশ, করা যেতে এবারে পারে, হলে কিন্তু এটা একসাথে হবে। কি বুঝলে বলো, কারণ
তোমাকে আগে বলো, তোমাকে আমরা কেন এই মুহূর্তে টলিউডে পাচ্ছি না? সেটা কি এই সাইবার ক্রাইমটাই মূল কারণ, নাকি তুমি অন্য কোনো গল্প নিয়ে ভাবনা চিন্তা করছো বা অন্য রকম জনার নিয়ে ভাবছো? যেহেতু এখন বাংলা ছবি কিন্তু দর্শক হলমুখী ভীষণ কম হচ্ছে সেই অর্থে, তো সেটাও কি কোথাও একটা মাথায় রেখে অন্য রকমের কিছু ভাবনা চিন্তা করছো, নাকি অন্য কোনো কারণ রয়েছে? না, অন্য কোনো কারণ রয়েছে, মানে যে আমি কিভাবে ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি দীর্ঘ 5-6 বছর ধরে নিজেকে সরিয়ে নিয়েছি, সেটা আমি কিন্তু বললাম যে, এবং এটা, এই যে একটা ফিয়ার সাইকোসিস, এটা সবসময় তুমি হয়তো বলতে পারো যে সবসময় দিস নট ইভেন রিয়েল, কিন্তু দ্য ফিয়ার যেটা ব্যাকগ্রাউন্ডে, ব্যাক অফ মাই মাইন্ড সারাক্ষণ যেটা একটা কাজ করতে থাকে, যেটা আমি তোমাকে বলছি, যে যেটা আমি এখন এই মুহূর্তে বুঝতে পারছি যে এটা আমাদেরকে একসঙ্গে মানে হেড অন ব্যাপারটাকে রুখে দাঁড়াতে হবে, সেটাকে মোকাবিলা করতে হবে, যেটা হয়তো দীর্ঘদিন ধরে আমি একা এটাকে হ্যান্ডেল করতে পারছিলাম না, সেটা আমার মধ্যে এক ধরনের ড্যামেজ করেছিল, যেটা আমার মধ্যে একটা এই ফিয়ার সাইকোসিস, এটা না যে ইউ আর কনস্ট্যান্টলি আন্ডার আ ফিয়ার, যেটা কখনো কখনো হয়তো ইম্যাজিনারি, এবার যেটা হয়তো মৌপিয়াকে সঙ্গে পাওয়ার ফলে আমার পক্ষে সেটা ডিল করতে সুবিধে হবে, এবং সেই জায়গাটায় আমি অনেক বেশি হেড অন ব্যাপারটাতে লড়াইটা করতে পারবো। এইটা আমাকে প্রফেশনালি এবং পার্সোনালি আমার অনেক ড্যামেজ করেছে, অনেক ক্ষতি করেছে, এবং আমি কিন্তু এবার আমরা কাজে ফিরবো। এবার আমরা কাজে ফিরবো, এবং আমি এখনও মনে করি যে আমার হয়তো এখনও কিছু একটু অন্য ধরনের, একটু ইন্টারেস্টিং কাজ করবার ক্ষমতা এখনও আমার আছে। তোমাদের তোমাদের পরবর্তী পদক্ষেপ কি থাকছে? পরবর্তী পদক্ষেপ প্রথম হচ্ছে কাজে ফেরা, দ্বিতীয় হচ্ছে সাইবার ক্রাইমের পুরো ব্যাপারটাকে শেষ অবধি দেখা, তৃতীয় হচ্ছে দুজনে প্রচণ্ড ভালোভাবে প্রেম করা, যাতে এই এইটা যাতে লোকে আর না ভাবে। মানে একজন নিখোঁজ হচ্ছে কিন্তু তার আমাদের প্রেমটা কিন্তু এক্সাম্পলারি, মানে এরকম বন্ধুরা বলে মানে তোদের মানে এতটাই প্রেম, এইটা কারার রটাচ্ছে আমি জানি না, মানে আমাদের প্রেমটা নিয়ে অ্যাকচুয়ালি লোকে বলে মানে অতিরিক্ত বেশি, সেটা এবার অন্য রকমের ভার্সন শুনলাম। আমরা প্রচণ্ড রকমের প্রেম করতে ভালোবাসি, দুজনেই ভীষণ একটুখানি বুঝতেই পারছো ক্রিয়েটিভ, এবং তোমরা যদি আমাদের প্রমাণ চাও, বাড়ির চার দেওয়ালের মধ্যে নেই না, দিতে চাই, তবে এত রকম কথা হচ্ছে, এইখানে যারা থাকেন বা আমার বাড়িতে যিনি কাজ করেন তারা বলতে পারবে প্রেমের মানে কী পর্যায়ে যায়, মানে একেবারে উই আর অ্যাকচুয়ালি, প্রেমটা এত সলিড বিকজ আমরা ভীষণ ক্লোজ বন্ধু, প্রচণ্ড। আমাদের আইডিয়াল হচ্ছে মানে সারাক্ষণ আর যেহেতু কমন ইন্টারেস্ট, আমরা সব রকম ব্যাপারে কথা বলি, এবং একটু হেলতে দুলতে একটা ক্যাফেতে গেলাম, ওখানে বসে বসে দুজনে লিখলাম, কফি খেলাম, আড্ডা মারলাম, বাড়িতে এলাম, মানে দ্যাট ইজ প্রেম ফর আদার, ভীষণ বেশিভাবে করবো, সরি। তোমার কাছে আসবো আমি শেষে। তুমি যেহেতু কোনো সোশ্যালাইজ করনি, অনেক দিন হয়ে গেছে, সেই কারণে তুমি কোনো লবিরও পার্ট নও, সেটা কি তুমি কোথাও একটা শিকার হতে পারো আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে, তোমার বলে তোমার মনে হয়? না, মানে দেখো, এখানে আমার শিকার আমি একমাত্র সাইবার অ্যাটাক এবং নিজের ভয়ের শিকার হয়ে এসেছি এত বছর ধরে, এবং যেটার বাইরে বেরিয়ে আমি আর কিসের শিকার হতে পারি সেটা নিয়ে ভাবনা চিন্তা দেখা, তার কোনো স্কোপই আমার নেই। একদম তোমার চুটিয়ে প্রেম করো, নতুন কাজ আনো, নতুন নতুন দর্শককে নতুন নতুন উপহার দাও কাজের মাধ্যমে, এবং দর্শকের যেই প্রশ্নটা ছিল, বা তোমাদের যারা ক্লোজ বা যারাই থাকুক, যাদের সেই প্রশ্নটা ছিল যে তোমাদের সম্পর্কে কোনো সমস্যা কিনা বা তুমি সেই কারণ কিনা, সমস্তটাই আমরা তুলে ধরলাম ক্যামেরার সামনে। শেষ করব দর্শকদের উদ্দেশ্যে, যাদের তোমাদের নিয়ে এত প্রশ্ন এবং তোমাকে খোঁজ করছিল যারা এতদিন ধরে, তাদেরকে কি বলতে চাই? মানে আমি যেটা বললাম যে আমি অনেক কটূক্তি এবং অনেক নানা রকমের নানা রকমভাবে টার্গেটেড হয়েছি বিভিন্ন সেকশন থেকে, মানে সে যে এক এক সময় খুবই কদর্য, তার সঙ্গে আমি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, এবং আই এম অ্যাকচুয়ালি প্রাউড টু বি উৎসব মুখার্জিস ওয়াইফ টুডে, বিকজ এই পুরো ব্যাপারটা, আমি তো সবে ইন্ডাস্ট্রিতে এসেছি, সব এখনও লোকে আমার কাজ দেখেনি, যেটা দেখবেন উৎসবের কাজের জন্যই কিন্তু ওকে লোকে খুঁজেছেন, ওকে ভালোবেসেছেন, আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল তাদের কাছে, এবং আমি চাই উৎসব নিজেও এটা রিয়েলাইজ করুক যে ওকে কত লোক ভালোবাসে, আমরা ভালোবাসাটার দিকেই ফোকাস করবো ফ্রম নাও অন, নিজেদের মধ্যে, তোমাদের সাথে, পুরো মানে দর্শকদের সাথে ভালোবাসা দিন, আর আমরাও প্রমিস করছি ভালো কাজ দেবো।